মাইলস্টোন দুর্ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে 5 পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ। জাতীয় বার্নে সিঙ্গাপুরের চিকিৎসক দল 8 জনের অবস্থা সংকটাপন্ন। বিমান বিধ্বস্তে প্রিয় সন্তানের করুণ পরিণতিতে বাকরুদ্ধ অভিভাবকরা, কেবলই খুঁজে ফিরছেন হাজারো স্মৃতি। খালি হালকা যে একটা তাফাইছে, তাফে গিয়েছে আর দুয়ার অনেক আদরে ভাই। আজকে বাচ্চা হারায় মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনসিপির। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। একদিনের স্থগিতের পর চাঁদপুর থেকে শুরু জুলাই পদযাত্রা। গোপালগঞ্জের ঘটনায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। আগামী বছরের শুরুতে নির্বাচন না হলে দেশে জটিলতার শঙ্কা জামায়াতের। বেকায়দায় পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডাকে সরকার। অভিযোগ বিভিন্ন দলের। একটি দলকে প্রটোকল দেওয়ার সমালোচনা। 13 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, গালিব ইবনে রিয়াজ। গালিব, শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডির খবর দিয়ে শুরু করতে চাই। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 32 জনে এসে দাঁড়িয়েছে। 3 কার্যদিবসে হতাহতদের প্রকৃত তালিকা প্রস্তুত করতে কাজ করছে কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি। এবং মিম, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে কয়েকজনের মৃতদেহের এমন অবস্থা হয়েছে যে তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না এবং পরিবারের নিখোঁজ তারা, এটিও পরিবার জানিয়েছে। এবং এরকম 5টি পরিবারের তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং আজকেও, গতকালকেও দেখেছে যে সেখানে উৎসুক জনতার ভিড়। আজকেও কিন্তু একই অবস্থা, উৎসুক জনতা সেখানে ভিড় ছিল অনেক। এনে রকিবুল রাহাতের একটি প্রতিবেদন রয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির তৃতীয় দিন। এখনও ঘটনাস্থলে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও হতাহতদের সঠিক তথ্য প্রকাশের। যে আমাদের যে বাচ্চাগুলা মিসিং হয়েছে, একটা বাবা মায়ের যে কি অবস্থা সেটা বাবা মায়েরাই বুঝতেছে যে বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে না। হয়তো বা ডিএনএ টেস্ট বা কিছু করলে খবর পাওয়া যেতেও পারে যে কোনো স্টুডেন্ট আছে কিনা। এমন তো না যে সে গিয়ে কেউ প্রমাণ লোপাট করে দিবে, সেটা তো এখানে আর হবে না, তাই না? পাইলট যখন প্লেনে উঠবে তার আগে যেই কাজটা যারা যারা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদেরকে আমার সামনে আনতে চাই, আমার সন্তানদের সামনে আনতে চাই, আমার সন্তানকে চাই। এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সরকার যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয়। স্কুলের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্রান্তের উৎসুক জনতার অভাব নেই। তাদের মুখে ঘটনার নানান বয়ান, বিশেষ করে মৃত্যুর সংখ্যা নিয়ে এক একজন দিচ্ছেন এক এক তথ্য। আমার কাছে নাই, যেগুলো যে মারা গেছে, যেগুলো একদম পুইরা কয়লা হয়ে গেছে, ওদেরকে কিভাবে বের করবে? ওদের গার্জিয়ান কোথায়? ওদের গার্জিয়ান তো ওদেরকে খুঁজতেছে, পাচ্ছে না। দুপুরের দিকে স্কুলের বাইরে আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক। একজন জানালেন সেদিন স্কুল ছুটি হয়েছিল স্বাভাবিক নিয়মে দুপুর 1টায়। বিমান বিধ্বস্তের সময় শ্রেণী কার্যক্রম চলছিল না। আমাদের ছুটি কিন্তু ওই দিন 1টাই হয়েছিল। 1টায় ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি 1:12 ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কাই শাখা। সেখানে ঠিক কতজন শিক্ষার্থী ছিলেন তার সঠিক হিসেব দিতে না পারলেও সংখ্যাটা খুব বেশি নয় বলেই স্কুলের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি 3 দিনের মধ্যে জানাবে প্রকৃত সংখ্যা। আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন।
আপাতত আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে জানায় কর্তৃপক্ষ। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানা যাবে। রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। এদিকে মাইলস্টোনের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব যাচাইয়ে চাইলে গণমাধ্যম তদন্ত করতে পারবে বলে জানিয়েছে আইএসপিআর। সিআইডি এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। 5টি পরিবার ডিএনএর নমুনা দিয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট 5টি পরিবারের 11 জন আমাদেরকে রেফারেন্স ব্লাড দিয়েছেন। আর আমরা সিএমএস হসপিটাল থেকে মোট 11টি এক্সিবিট থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। আর যেগুলি ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন আছে, ডিএনএ পরীক্ষা করা সম্পন্ন হলে তখন এটা নিশ্চিত হওয়া যাবে যে কতগুলি মৃতদেহ এখানে শনাক্তকরণের কাজ চলছে। এই ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি ও রেগুলেটরি বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এই মুহূর্তে সহকর্মী হোসেন জাহিদ আছেন মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে। সবশেষ খবর জানাতে তিনি আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জাহিদ, এখন ক্যাম্পাসের অবস্থা কি দেখছেন, আর সেখানে যে আহতদের কিংবা নিহতদের যে তালিকা করা হচ্ছে সেই তালিকার সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? গালিব, আমাদের জীবন হয়তো এমনই গালিবের কবিতার মতোই, কখনো কখনো ছন্দমধুর, কখনো বেদনার। এবং এখানে মূলত যে আবহাওয়াটা তৈরি হয়েছে এই তৃতীয়তম দিনে এসে আমরা দেখছি একটা বেদনাবিধুর পরিবেশ। আমার এই পিছনের গলি ধরে যতদূর চোখ যায় উৎসুক জনতার ভিড়, তারা এই অকুস্থল তারা ভ্রমণ করছেন, এসে দেখছেন যেখানে 3 দিন আগেই এখন পর্যন্ত 32টি তাজা প্রাণ ঝরে গিয়েছে সেই ঘটনাস্থল তারা দেখতে এসেছেন পরিবারসহ। এবং যে প্রশ্নটি করলেন যে আসলে এখানে আহত কিংবা নিখোঁজ কোনো পরিবারের সদস্যরা কেউ এসেছেন কিনা, সেটি আমরা দুপুরের পর থেকেই অবলোকন করছিলাম। আমরা নিজেরাও খুঁজছিলাম এমন কেউ আসে কিনা, কিন্তু সেই নিদর্শন আমরা দেখেনি। বরং আজকে যারা এসেছেন তারা প্রত্যেকেই পরিবারসহ মূলত একটি ভ্রমণই আমরা বলতে পারি, কেননা এখানে আসলে নিখোঁজ পরিবারের সদস্যরাও এখানে আসেনি। বরং আমরা যে খবরটি পাচ্ছি যে আসলে তারা হাসপাতালে খুঁজছেন কিংবা তাদের নিখোঁজ সদস্যদের জন্য তারা ডিএনএ নমুনা দিচ্ছেন, কিন্তু এমন কোনো পরিবারের সদস্য আজ এই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আসেননি। এর পাশাপাশি দুপুর নাগাদ কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে যে জানিয়েছে যে আগামীকাল কিন্তু অফিসিয়ালি তারা ছুটি ঘোষণা করেছিল আগামীকাল পর্যন্ত, যেহেতু তার পরদিনই শুক্রবার শনিবার, কাজেই এই 2 দিন পরে সোমবার আদৌ কলেজ ক্যাম্পাস খুলবে কিনা সে বিষয়ে এখন তথ্য পাইনি বটে। তবে যেহেতু একটু কয়েকদিনের এই 5-7 দিনের ছুটি পাওয়া গিয়েছে, কাজেই এই কলেজের হোস্টেলে যারা সকল শিক্ষার্থীরা ছিলেন তারা ইতিমধ্যেই ঘরের পানে রওনা দিয়েছেন। তারা পরবর্তী নির্দেশনা পেলে আবারও ক্যাম্পাসে ফিরবেন এমনটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি দুপুরে আমরা এই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, তারা 3 দিনের মধ্যেই তারা একটা তথ্য জানাবেন যে আসলে কতজন শিক্ষার্থী কিংবা অভিভাবক তারা নিহত হয়েছেন, কতজন এখনও নিখোঁজ রয়েছে। সেই তথ্যটি জানার জন্যই তারাও চেষ্টা করছেন এবং সেই প্রক্রিয়া চলমান আছে। আগামী 3 দিনের মধ্যেই তদন্ত কমিটির যেই ফলাফল সেটি পেলে আমাদেরকে জানাবেন বলে তারা নিশ্চিত করেছেন। এবং যে তথ্যটি খুব বেশি প্রাসঙ্গিক, যে আসলে এখানকার যা উৎসুক জনতা তাদেরই আগ্রহ বেশি বা তাদেরই যে বক্তব্য যেখানে অনেক মানুষ নিখোঁজ, কিন্তু সেই নিখোঁজ পরিবারের সদস্যদের কোনো সন্ধান কিন্তু আমরা এখানে পাচ্ছি না। কাজেই সেটি কতটুকু গুঞ্জন, কতটুকু সত্য সেটি আমরা এখনও নিশ্চিত নই। তার জন্য হয়তো বা আরও 3 দিন অপেক্ষা করতে হবে গালিব। তবে এখানে এখনো পর্যন্ত সেই উৎসুক জনতার ভিড় আছে, সেই খবরটি আগেও জানিয়েছিলাম, এখনও জানাচ্ছি। চেষ্টা করব পরবর্তী বুলেটিনে ভিন্ন কোনো খবর থাকলে সেটি জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। সর্বশেষ পরিস্থিতি তার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। মিম, এই ঘটনা ঘটার পরেই কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কয়েকজন উপদেষ্টাও কিন্তু জানিয়েছিলেন যে এখানে যারা দগ্ধ হয়েছেন তাদেরকে যদি দরকার হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাদেরকে পাঠানো হবে। কিন্তু আপাতত সিদ্ধান্ত তাদের এই যে এখন যারা দগ্ধ এবং আহত যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন বার্ন ইনস্টিটিউটে, তাদের আপাতত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না, এখানে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এবং এটি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বুধবার বিকেলে সিঙ্গাপুরের যেই বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছিলেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ওয়ার্ড পরিদর্শন করেছেন, যারা আইসিইউতে ছিলেন তাদেরকে দেখেছেন, অর্থাৎ যারা আহত হয়েছিলেন সব কিছু মিলিয়ে তাদেরকে পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তারা সর্বশেষ তথ্য জানিয়েছে। এবং সেখানে বার্নস ইনস্টিটিউটে চিকিৎসাধীন 8 জনের অবস্থা সংকটাপন্ন এবং 13 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বিস্তারিত জানাবেন আতিক মেজবাল।
মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছে পুরো দেশ। হাসপাতালে পোড়া শিশু, শিক্ষক আর স্কুলের সহযোগী সদস্যরা কাতরাচ্ছে। সবার চোখই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রার্থনা আর যেন প্রাণ না যায়। যারা দগ্ধ শরীরে জীবনে ফেরার চেষ্টা করছেন তাদের জন্য সহমর্মিতা। চিকিৎসকেরাও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। বুধবার সকালে সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন দেশীয় চিকিৎসকরা। সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সং সি জ্যাক। হাসপাতাল পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সফরকারী বিশেষজ্ঞ দলটি। পরে হাসপাতাল পরিচালক বুধবার দুপুর পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের সর্বশেষ তথ্য জানান। শারীরিক অবস্থা বিবেচনায় এই রোগীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে 8 জনকে রাখা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়, যাদের অবস্থা প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে সারা বিশ্বের পোড়া রোগীদের চিকিৎসার প্রোটোকল একই রকম জানিয়ে হাসপাতাল পরিচালক জানান, প্রয়োজন অনুযায়ী সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের কর্মপরিধি নির্ধারণ করা হবে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। তারা কিন্তু অসুস্থ। আমরা চিকিৎসা সামগ্রী ও পথ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানানো হয়। আতিক মিসবা লগ্ন, এখন, ঢাকা। বার্ন ইনস্টিটিউটের সবশেষ তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবা লগ্ন। লগ্ন, আপনারই একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে আপনি বলছিলেন যে 8 জন সংকটাপন্ন রোগী রয়েছে এবং এই রোগীগুলোর মধ্যে কতজন শিশু, একটু সেই তথ্যটা আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনারা আসলে যে প্রশ্নটা আমাকে করেছেন কতজন শিশু, সেই প্রশ্নটা আমরা ব্রিফিংয়ের সময় করেছিলাম। তারা আসলে নিশ্চিত করে বলেননি, কারণ সংকটাপন্ন শিশু যারা রোগী রয়েছেন তাদের মধ্যে কতজন শিশু সেই তালিকাটা এখনও দেওয়া হয়নি। তবে রাতে যদি ব্রিফ করে সেক্ষেত্রে হয়তো আমরা বিস্তারিতভাবে এই তথ্যটি আমরা জানতে পারবো। এবং যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগে, অর্থাৎ যে রোগীরা যারা রয়েছেন তাদেরকে দেশে রেখে আপাতত দেশীয় চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা দেওয়া হবে, এমনটি বলা হয়েছে। এই সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে এখানে যে চিকিৎসা পদ্ধতি হচ্ছে এটি একটি মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টি সংযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে যে যারা দাহ্য রোগী রয়েছেন, পোড়া রোগী রয়েছেন, তাদের যে শুধু ত্বকে সংক্রমণ হচ্ছে বিষয়টা কিন্তু কখনোই এমন নয়। অর্থাৎ এখানে যে রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু শরীরের অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেখানেও কিন্তু ইনফেকশন হওয়ার বা সেখানেও কিন্তু যে কোনো ধরনের সংক্রমণ হওয়ার সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে এখানে যে চিকিৎসকদের যারা বোর্ড যেটি তৈরি করা হয়েছে সেটির মাধ্যমে আসলে কিডনি বা শ্বাসতন্ত্র বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর সাথে আসলে সক্রিয় করা হয়েছে। অর্থাৎ যখনই কোনো একটা রোগীর কোনো একদিকে সংকট তৈরি হচ্ছে তখনই আসলে সেই ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সেই ডিসিপ্লিনের যারা চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে সংযুক্ত করা হয়েছে। আর সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ টিম যারা এসেছে, যে প্রতিনিধি দল এসেছে, তারাও কিন্তু সেই ডিসিপ্লিনারি বোর্ডটাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করছে, তারাও সেখানে পর্যবেক্ষণ করছে, তারাও আসলে সেখানে পরামর্শ দিচ্ছে। আর যে বিষয়টি বলা হয়েছে আপাতত আসলে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম যে ভবিষ্যতে আরও কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা ভবিষ্যতেও যদি কারো অবস্থা এর থেকেও বেশি সংকটপূর্ণ হয় তখন তারা আসলে কোন ধরনের পদ্ধতিতে যাবে বা কোন ধরনের পথ অনুসরণ করবে, তখন কিন্তু তারা আমাদেরকে বলেছে যে আগামী 72 ঘন্টায় আসলে সেই অর্থে আসলে সেভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কারণ এখন যারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তাদেরকে আসলে দেশীয় পর্যায়ে থেকে বিশ্বমানের যে সর্বোচ্চ চিকিৎসা সেবা রয়েছে সেই বিষয়টি তারা আসলে নিশ্চিত করতে চায়। আরেকটি বিষয় তারা জানিয়ে রেখেছে, যেহেতু প্রত্যেকটি রোগীরা আসলে কিছুক্ষণ পরপর করে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই তারা বলছে যে প্রত্যেক 12 ঘন্টা পরপর করে মাল্টিডিসিপ্লিনারি যে বোর্ড রয়েছে তারা আসলে আলোচনায় বসে প্রত্যেকটি রোগীর ব্যাপারে পৃথকভাবে সিদ্ধান্ত নেবে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। এর পরবর্তীতে কোনো তথ্য হালনাগাদ হলে অবশ্যই জানাবার চেষ্টা করব। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আতিক মিসবা লগ্ন।
গালিব, মাইলস্টোনে নিহত হওয়া শিশুদের কথা মনে পড়লে মনে হয় এখন হয়তো আর তাদের বাবার হাত ধরে স্কুলে যাবে, মায়ের কাছে বায়না করবে আজ স্কুলে যাব না, এই যে বায়নাগুলো সেগুলো একদম চিরতরেই কিন্তু মুছে গিয়েছে। সবকিছু মিলিয়ে আসলে জীবন থেকে এক প্রকার খুব তাড়াতাড়ি বোধহয় তারা ছুটি নিয়ে ফেললো। মিম, একটু যদি আলাদা করে বলি যে বাবা মার কাছে সন্তানরা সবসময় আদরের, স্নেহের, মমতার, কিন্তু এই ছোটবেলার স্মৃতি কিন্তু বাবা মাদের কাছে সব থেকে বেশি থাকে, কিংবা এই ছোটবেলায় বাবা মা তার সন্তানকে, তার আদরের সন্তানকে সব থেকে বেশি স্নেহ করেন, আদর করেন, মমতা দেন। সেই সন্তানগুলোর যদি এরকম করুণ পরিণতি হয় তাহলে খুব স্বাভাবিকভাবে সেই অভিভাবকরা তো বাকরুদ্ধই হয়ে যাবেন, এবং তাদের যেই স্মৃতিগুলো, এই যে ছোট থেকে বড় হয়ে ওঠার যে স্মৃতি, কিংবা তার প্রথম স্কুলে যাওয়ার স্মৃতি, এই যে প্রতিদিনের যে জীবনের সাথে জড়িত, সেগুলো কি ভোলার? তারা তো সেই স্মৃতি হাতড়াবেন। সেই গল্পটাই তুলে এনেছেন আমাদের এক সহকর্মী সাজিদ আরাফাত, দেখে নিন। ছোট্ট আনিকার কি এমন ছবি হয়ে যাওয়ার কথা ছিল? দুদিন আগেও তো এই ঘর জুড়ে কত উচ্ছল ছুটে চলা ছিল তার। হয়তো স্কুল থেকে ফিরে বাবা মার কাছে রকমারি বায়না ধরতেন, বড় বোনের সঙ্গে খুনসুটি, কখনো বা নিজের প্রিয় সাইকেলটায় ঘর মাতিয়ে রাখা। কিন্তু এসব করার মানুষটি স্কুল ছুটির আগেই যে জীবন থেকে ছুটি নিয়েছে। মাত্র 10 বছরেই থমকে গেল জীবনের চাকা। প্রিয় সন্তান, বুকের ধনকে হারিয়ে নির্বাক বাবা। মেয়ের হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়ার তাড়া নেই আর। চোখের সামনে ভাসছে মেয়ের কত শত স্মৃতি। ওই দুয়ায় বেশি ক্ষতি হয়েছে, মেয়ের বেশি শরীর জ্বলে নাই, আমার মেয়ের কিন্তু দুয়ায় শরীর কালো হয়েছে, এমনি বেশি পড়ে নাই, খালি হালকা যে একটা তাফাইছে, তাফে গেছে আর দুয়ায়। অনেক আদরে ভাই, অনেক আদরে। আর 2 দিন আগে নতুন জামা কিনে আছে, এই জামা এখন কে পড়বে বলে। বাড়ি জুড়ে এখন স্বজনদের আহাজারি। আকস্মিক দুর্ঘটনায় ছোট্ট আনিকা অন্তিমে হারিয়ে যাবেন এমনটা হয়তো ভাবনাতেও ছিল না। খুব একটা ভালো মেয়ে, দেখতে শুনতে, ওর কথাবার্তা, পড়াশোনা সব দিক দিয়েই ফিট, সব দিক দিয়েই ওকে। আজকে বাচ্চা হারায়া মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল, বোন 2টা পাগল, খালারা পাগল। 3য় শ্রেণী পড়ুয়া আনিকা তার যে ব্যাগ এবং বই নিয়ে স্কুলে গিয়েছিল সেগুলোর আর কোনো হদিস মেলেনি। তবে এখনও কিছু অবশিষ্ট বই এবং খাতা তার পড়ার টেবিলে পড়ে রয়েছে, যেসব খাতায় আনিকা আর কখনোই বাড়ির কাজ করবে না, কিংবা রং পেন্সিলের ছোঁয়াও লাগবে না। মাইলস্টোনের 10ম শ্রেণীর শিক্ষার্থী বড় বোন সুমাইয়া বিমান বিধ্বস্তের আগেই বাড়ি ফেরায় ভাগ্যক্রমে বেঁচে যান, কিন্তু অগণিত মৃত্যুর মিছিলে যুক্ত হয় ছোট বোনের নাম, যাকে ছাড়া আজ বড্ড একা, নিঃসঙ্গ। মৃত্যুর আগের দিন আমাকে চকলেট এনে দিছিল, ওর সাথে অনেক দুষ্টুমি করছিল। আমি পরীক্ষা দিয়ে 1টা বাজে আসতেছিলাম, বাসায় ঢোকার পরে প্লেনটা পড়ছে। তারপর আমি গেছিলাম দৌড়ে, তারপর আমাকে ঢুকতে দেয়নি, পরে আমি রাস্তায় কাঁদছি। সোমবারের বিমান দুর্ঘটনায় ঝলসে গেছে আদুরে ফুলেরা। এমনই আরেকজন 3য় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি। পুড়ে যাওয়ার তীব্র যন্ত্রণায় জীবনের কাছে হার মানতে হয় তাকেও। সেদিনের ভয়াবহতায় পুড়ে যায় তার শরীর, স্কুল ড্রেস, আইডি কার্ড। ছেলের 1ম আর 2য় শ্রেণীর পুরনো আইডি কার্ডই এখন বাবার হাতে স্মৃতি। আমার ছেলের 35% পড়ছে, কিন্তু গলায় শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে টিকে নেই। আমার ভাইয়ের 100% পড়ছে। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। মানে ওর বাচ্চার মা, ছোট ছেলে, আমার ওয়াইফ, 3 জনই মারা যেত। যে বয়সে কাগজের বিমান ওড়াবার কথা ছিল ছোট্ট শিক্ষার্থীদের, তখনই কিনা মহাপতঙ্গের রূপ নিয়ে বিধ্বস্ত বিমানের আঘাতে যেন এক নিমেষে মেঘের ওপারে চলে গেল তারা। আজ আর কোনো তাড়া নেই স্কুল কোচিংয়ে যাওয়ার, টিফিনে ভাগ বসানো কিংবা হোমওয়ার্কের চাপ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
এদিকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী উকোচিং মারমার মরদেহ বিকেলে রাঙামাটিতে সমাহিত করা হয়। গতকাল বিকেলে তার মরদেহ রাঙামাটির গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোমবার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় একমাত্র সন্তান উকোচিং মারমা দগ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকায় ছুটে যান উসাই মং মারমা ও তেজিপ্রু মারমা এই শিক্ষক দম্পতি। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত 2:30টার দিকে উকোচিং মারমা মারা যায়। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় তার মরদেহ বাঙালহালিয়ার কলেজ পাড়া এলাকায় আনা হলে স্বজনদের হাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল থেকে অপেক্ষায় থাকা দূর দূরান্ত থেকে আসা স্বজন, প্রতিবেশী, পরিচিতজনেরা এক নজর দেখে কান্নায় ভেঙে পড়েন। জামাই আমাকে বলছে, ফোন করছে, তো 100% তো জামাই বলছে যে আপনারা বলেন না 100% উপরে মানে ইয়া আছে, তো বাঁচানো কোনো বুদ্ধি নাই আমাদের এইরকম। ঢাকা শহরের উপরে মনে হয় প্রশিক্ষণ না দেওয়াটাই ভালো হবে এবং সেই দৃষ্টি যাতে সরকার নজরে আসে। এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ আঁকড়ে থাকতে তিনি আসেননি, নিয়োগকর্তা চাইলেই সরে যাবেন। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সেই আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে হয় শোক র্যালি দিয়েই চাঁদপুরে পদযাত্রা শুরু করেছে এনসিপি। পরে সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। একই সময় সার্জিস আলম বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার কোনো সুযোগ দেওয়া হবে না। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরের পর কুমিল্লায় পথসভা করে এনসিপি। বিস্তারিত জানাবেন খালেদ সাইফুল্লাহ। চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু হয় এনসিপির 23তম দিনের পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বের করা হয় শোক র্যালি। মাথায় কালো কাপড় ও কালো পতাকা হাতে র্যালিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার ছাত্র জনতা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে এই শোক শক্তিতে পরিণত করে প্রতিহত করা হবে। একই সঙ্গে ব্যর্থতার দায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টা লই আমরা কি করিব, এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে, সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেয়া হবে না। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সার্জিস আলমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জুলাই শহীদদের মায়েরা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার চান তারা। মাইলস্টোন কলেজে যে শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন, সেই শিশু শিক্ষার্থীদের এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি, একটি অন্তর্বর্তীকালীন সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে এবং এই সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি।
আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা, সেই বিমান গিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দলের ২৩তম পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশকে আর কোনো ফেসিবাদের কবলে পড়তে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না। খালেদ সাইফুল্লাহ, এখন চাঁদপুর। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত, এর সঙ্গে নির্বাচন বানচালেরও চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সংঘাতে জড়িয়ে পড়া কিংবা সম্প্রতি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্রে পরিণত হওয়া, কারফিউ জারি করার মতো ঘটনায় পুনরায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ক আলোচনা সামনে আসে। নানা পক্ষ এসব ঘটনাকে বিশ্লেষণ করছিল নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে নির্বাচন বানচালের অভিযোগের কথা। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে বলেন, সংকট তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডাকেন। জাতীয় স্বার্থে এমন মতবিনিময় আরও ঘন ঘন হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। মতের ভিন্নতা থাকলেও সংকট মোকাবিলা ও ফ্যাসিবাদ রুখতে সবগুলো দল ঐক্যবদ্ধ আছে বলে জানান মির্জা ফখরুল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনে না হলে বিভিন্ন জটিলতার শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের বিয়ানীবাজারে জনশক্তি ও সুধী সমাবেশে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াত পরিপক্ক নির্বাচন চায় না উল্লেখ করে দলটির আমির বলেন, আগের নিয়মে নয়, সংস্কার করে নির্বাচন দরকার। স্থানীয় নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে ডাক্তার শফিকুর রহমান জানান, শুধুমাত্র দেশের মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল জামায়াত। দুর্নীতিবাজদের কারণে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। জানান, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে উপস্থিত জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোনো প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ না নেয়ায় সরকারের লেজে গবরে অবস্থা হয়েছে। এ সময় নতুন দলকে অতিরিক্ত প্রোটোকল দেয়াকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন অনেকে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার।
গোপালগঞ্জে সংঘর্ষ, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি ও সচিবালয় বিক্ষোভ, উত্তেজনা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি যখন এমন, তখন রাজনৈতিক দলগুলোর আবার ডাক পড়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দেয় 13টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সরকার বেকায়দায় পড়লেই কেবল রাজনৈতিক দলগুলোকে মনে করে। রাজনৈতিক দলগুলোর পরামর্শ না নিয়ে একা চালাতে গিয়ে লেজে গোবরে অবস্থা করেছে বলেও মত তাদের। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা তারা তৈরি করেছে। আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। এ সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় খরচে একটি দলকে অতিরিক্ত প্রোটোকল দিচ্ছে, যা দৃষ্টিকটু। কোন রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। যে 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। এই সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বলেন 5 আগস্টের মধ্যে জাতীয় সনদ ঘোষণা করতে হবে, সেই সাথে জাতীয় ঐক্য ধরে রাখার প্রতিশ্রুতি তাদের। যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, কারণ কখনো মনে হয় সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। কঠিন বলতে আমরা কঠোরতার কথা বলছি না, আমরা বলছি যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সে ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করেছি, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। ব্যাপক সংশয় আছে, একটা হচ্ছে সংস্কার আসলে ঠিকমতো হবে কিনা, আর নির্বাচন ঠিকমতো হবে কিনা। বুধবার বিকেল 3:15 থেকে শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাখানেক। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পর আজ একটি বিষয় ঐকমত্য হয়েছে। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল। এদিকে মৌলিক সংস্কারকে পাশ কাটানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আরও একবার দেখা গেল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে। দ্বিতীয় দফায় 18তম বৈঠকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে একমত হয় সকল রাজনৈতিক দল। এর আগে বিএনপির আপত্তির জেরে এনসিসি থেকে সরে আসে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এদিন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য স্বাধীন কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেয়া হয়। বেশিরভাগ রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দেয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য কমিশনগুলোর জন্য প্রয়োজনে আইন সংশোধন করা যেতে পারে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। প্রস্তাবনা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম প্রস্তাবের জন্য 5 সদস্যের বাছাই কমিটি থাকবে। সংসদের স্পিকারের নেতৃত্বে কমিটির সদস্য হবেন সংসদ নেতা, প্রধান বিরোধী দলীয় নেতা, বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষে আপিল বিভাগের একজন বিচারপতি। এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই
যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এ হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি। এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন ইতিহাসে প্রবেশ করবে। সব রাজনৈতিক দল নিজস্ব অবস্থান ছাড় দেয় স্বাগত জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। এদিকে এনসিপির সদস্য সচিব বলেন, ইসির মতো বাকি কমিশনগুলোকেও সংবিধানের আওতায় এনে এমন স্বাধীন কমিটি গঠন করতে হবে, না হলে আগের মতোই দলীয়করণ হবে। যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায় যে কোনো সরকারি দলের ইচ্ছায়। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই, সে কারণেই আমরা সংবিধানে এটাকে রাখার কথা বলি। যদি মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে জুলাই সনদের দিকে অগ্রসর হওয়ার দিকে কমিশন যায়, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করব। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে এটাকে অন্তর্ভুক্ত করার পক্ষে। এটাকে আইনি কাঠামোর মধ্যে দিলে হবে না। জাতীয় সনদে কমিশনের বৈঠক আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়। এ মাসেই জুলাই সনদ চূড়ান্তের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বড় ধরনের অগ্রগতি হয়েছে, একে ঐতিহাসিক বলেও চিহ্নিত করা যায়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 1 তারিখের আগেই যাবেন ইউএসটিআর এর সাথে কথা বলে। আর আমি আমার এশিয়ান ইউএস চেম্বার অফ কমার্সের যে ভাইস প্রেসিডেন্ট আছেন, যে প্রাইভেট সেক্টর, তার সাথে কথা বলছে অ্যাম্বাসেডর। এলএনজির জন্য আমরা অনুমোদন করেছি। তৃতীয়ত 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে ভর্তি গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8 জনে। নিহতদের মধ্যে 5 নারী রয়েছেন বলে জানা গেছে। যদিও এই ঘটনায় এখনও পলাতক ট্রাক চালক ও হেলপার। ট্রাকটি উল্টো পথে আসা এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে জানায় পুলিশ। প্রতিবেদনে বিস্তারিত। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই এলাকার 6 জন সহ 8 জন নিহতের ঘটনায় নির্বাক সবাই। এক পরিবারের 6 জন এবং ড্রাইভার মোট 8 জন মারা যায়। ঠিক আছে, এর মৃত্যু এই পর্যন্ত এই এলাকায় কখনো ঘটে না। স্বজনরা জানান, সকালে সিরাজগঞ্জে অসুস্থ রোগী দেখতে মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের একটি পরিবার। মাইক্রোবাসটি নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন, গুরুতর আহত হন 3 জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় তাদেরও। ঘটনাস্থলে আসি দেখি যে 5 জন গাড়ির ভিতরেই মারা গেছে। পরে আমরা এলাকার সহযোগিতা লোকজন লাশটা বাই করি। আমরা অবশ্যই দুটাই ওভার স্পিডে ছিল দেখে ঘটনা ঘটছে। দৌলতপুর থানা থেকে যাচ্ছিল বৌমাকে দেখার উদ্দেশ্যে সিরাজগঞ্জে, আসার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। মাইক্রোবাস, ট্রাক এবং মরদেহগুলো নেওয়া হয় বনপাড়া হাইওয়ে থানায়। পুলিশ বলছে, ট্রাকটি উল্টো পথে আসার পাশাপাশি বেপরোয়া গতিতেই এই দুর্ঘটনা। ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্তে সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যেত। নিহত বাকি 2 জনের বাড়ি মেহেরপুরে। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ট্রাকটির চালক। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক দুর্ঘটনা প্রবণ হওয়ায় এর প্রশস্তি বাড়ালে দুর্ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। প্রত্যয় দাস, এখন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় টোকিওর পণ্যে 15% শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসন। বিপরীতে ওয়াশিংটনে $55,000 কোটি বিনিয়োগ করবে ইশিবা সরকার।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও কৃষি পণ্য রপ্তানির জন্য বাজার উন্মুক্তে সম্মত হয়েছে জাপান। আগামী 1 আগস্টের মধ্যে চুক্তিতে না পৌঁছালে জাপানের পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করত যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিপিন্সের পণ্যে 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দেশটির পণ্যে 20% শুল্ক আরোপের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন।